দিল্লিকে ঢাকার পরিষ্কার বার্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে সম্পর্ক উন্নয়ন হবে না, থামাতে হবে হিন্দু নিপীড়নের ভুল তথ্য প্রচার। সোমবার দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও ঢাকাকে পরিষ্কার করেছেন তার দেশ সম্পর্ক উন্নয়নে আগ্রহী। দুই প্রতিবেশীর মনোভাবে টানাপোড়েনের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সোমবার একদিনের সফরে ঢাকা আসেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। টানা বৈঠক শেষে বিক্রম জানিয়ে গেলেন, দুই প্রতিবেশীর সম্পর্ক জোরদারে দিল্লি সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী। বিশ্লেষকদের মতে বিশেষ একটি পক্ষের উস্কানি ও স্বার্থ রক্ষায় তলানিতে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ করার প্রচেষ্টা কেন হচ্ছে? এটা নিশ্চয়ই ভারতেরও স্বার্থের পক্ষে যাচ্ছে না বা বাংলাদেশের স্বার্থের পক্ষে যাচ্ছে না। কোন পক্ষের নিশ্চয় এখানে কোনো একটা স্বার্থ এখানে জড়িত আছে। এখন সেটা কোন পক্ষ বা কেন করছে সেটা তো ওটাও একটা আমাদের জানার দরকার। ভারতের গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে মিথ্যা প্রচারণায় ভালো নেই দুই প্রতিবেশীর সম্পর্ক। একমাত্র আমাদের পরাজিত যে রাজনৈতিক দল এবং তার নেতারা আছেন তারা ইন্ধন জোগাতে পারেন। কোনো সম্পর্কই থাকলো না, কোনো এক্সচেঞ্জ অফ ভিউজ, আইডিয়াস এগুলোই থাকলো না। এটা কখনো হয় না দুটা দেশের মধ্যে। দুই দেশের সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় চিন্তা দিল্লির নেই বলেও প্রফেসর ইউনুসের সাথে বৈঠকে খোলাসা করেছেন বিক্রম মিশ্রি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে দিল্লিকে বার্তা দিল ঢাকা। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবের বৈঠকে আরও জানানো হয়, দিল্লি থেকে শেখ হাসিনার দেওয়া বক্তব্য ভালোভাবে নিচ্ছে না সরকার। তবে দিল্লি আশ্বস্ত করেছে এর প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে না। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও উদ্বেগ জানান ভারতের পররাষ্ট্র সচিব। ঢাকায় মাত্র 12 ঘন্টার সফর করলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি দিল্লির কোনো নীতি নির্ধারকের প্রথম সফর। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকের আগে দুই সচিব একান্তে ঘণ্টাব্যাপী আলোচনা করেন চলমান টানাপোড়েন নিয়ে। সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা চুক্তি সহ অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও। পরে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত। সাম্প্রতিক কিছু বিষয় ও ঘটনা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত সরকারের উদ্বেগের কথা তুলে ধরেছি। সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়েও কথা হয়েছে। এসব বিষয়ে বর্তমান সরকারের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করি। বৈঠক নিয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধে মোদী সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংখ্যালঘু সহ অভ্যন্তরীণ ইস্যুতেও মন্তব্য থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতেও বৈঠকে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি সেটা তাকে যাতে জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইইউ কূটনীতিকদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। পাশাপাশি সংস্কার কমিশন ও আগামী নির্বাচন নিয়েও তাদের অবহিত করা হয়।
সোমবার বেলা 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের 18 দেশের রাষ্ট্রদূত ও ঢাকায় ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। 2.5 ঘণ্টার এই বৈঠকে শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার সহ নানা ইস্যুতে কথা হয়। উঠে আসে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। সংস্কার কাজের পরই ভোট, ইইউ প্রতিনিধিদের জানান প্রধান উপদেষ্টা। চলতি মাসের শেষে বা জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন আসা শুরু করবে। এরপর সংস্কার কাজ শুরু হবে। সবাইকে বলার চেষ্টা করছি, নির্বাচনের আগে কিছু সংস্কার জরুরি। প্রচলিত ব্যবস্থায় যদি নির্বাচন করা হয় তবে আবারও আগের মতোই সংকট সৃষ্টি হতে পারে। নতুন বাংলাদেশের জন্য নতুন পলিসি, নতুন কর্মব্যবস্থা। এ সময় বাংলাদেশের পাশে থাকার কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশের এই পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের সাথে আমাদের পার্টনারশিপ আরও জোরদার হবে। ইউরোপের বেশিরভাগ দেশের অ্যাম্বাসি ঢাকায় না থাকায় ভিসার জন্য যেতে হয় ভারত। এই সমস্যার উত্তরণ চেয়েছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুদকের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দুদকে চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেওয়া হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা তার বোন ও মন্ত্রীদের নিয়ে সীমাহীন দুর্নীতি করেছে, দুদককে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না, শুনেন নাই কখনো, বোন করে আসলে উনি করে না। জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। অনিয়ম থেকে রেহাই পেতে দুর্নীতিবাজরা দীর্ঘদিন রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে এবং এভাবেই কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দুদকের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়ছে উল্লেখ করে এগুলোতে সাঁড়াশি অভিযান ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নেই। দুদক সংস্কার কমিশন আগামী মাসের মধ্যেই তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে যারা নিজেদের বিজয়ী ভাবছেন বা ক্ষমতায় চলে এসেছেন মনে করছেন, তাদের মধ্যে মূল চেতনা ধারণার লক্ষণ দেখা যাচ্ছে না। তারা এখনও কর্তৃত্ববাদের চর্চা করছে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার সকালে রাজধানীতে এক সম্মেলনে এসব কথা বলেন টিআরবির নির্বাহী পরিচালক। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম সম্মেলনের আয়োজন করে। দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেন আদিবাসী, তৃতীয় লিঙ্গ, চা শ্রমিক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। যার যার অবস্থান থেকে নানা অসঙ্গতি তুলে ধরে সংস্কারের পরামর্শ দেন আলোচকরা। আলোচনায় ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, লিঙ্গ বৈচিত্র্যের সংকট আগের চেয়ে বেড়েছে। অনেকে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা ধারণ করছেন না বলেও মন্তব্য করেন তিনি।
আমরা সব কর্তৃত্ববাদের বর্জন করব বলছি সবাই, কিন্তু কর্তৃত্ববাদের চর্চাটা বর্জন করছি না। জুলাই আগস্টের আন্দোলনে যারা নিজেদেরকে বিজয়ী ভাবছেন, মনে করছেন ক্ষমতা এসে গেছেন, তাদের মধ্যে বৈষম্য আন্দোলনের মূল চেতনা ধারণ করার কোনো ইঙ্গিত আমরা দেখতে পাই না। বরং তারা এমন এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন যার মূল কনসেপচুয়ালাইজেশন, ইনডক্ট্রিনেশন এবং প্রসেস সম্পূর্ণ বৈষম্যমূলক। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে মানুষের বৈচিত্র্যকে অস্বীকার করা চলবে না। বৈষম্য বিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভিতরে কেউ না কেউ আমরা লক্ষ্য করছি যারা বিভিন্ন ধরনের বৈষম্যকে টিকিয়ে রাখার পক্ষে বিভিন্ন রকমের যুক্তিতর্ক দিচ্ছে, তাকে কিন্তু তারা ক্ষুণ্ণ করছে। সংস্কারের লক্ষ্য অর্জনে লেগে থাকার পরামর্শ দেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। যে কোনো আন্দোলন, যে কোনো জিনিস আগিয়ে নিতে হলে এর মধ্যে কিছু পিছনেও পড়ে যেতে পারে জিনিসটা, কিন্তু তারপরেও যদি লেগে থাকেন তাহলে আমি বলবো যে দেখবেন যে সব পরিবর্তন হয়তো সম্ভব হয়নি, কিন্তু সব কিছু আমাদের কষ্ট সবটাই বৃথা যাবে না, যায়নি কখনো। এটা দেশকে এগিয়ে নিতে সবাইকে সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। আমি আমার নিজের জীবনের শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জরুরি সংস্কার শেষে নির্বাচনের আয়োজনের জন্য 3 থেকে 4 মাসের বেশি সময়ের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি সংবিধান সংস্কার কমিটি। এ সময় বিএনপির দেয়া সংস্কার প্রস্তাব উত্থাপন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি না গিয়েও হালনাগাদ করা সম্ভব। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা অপ্রয়োজনীয়, সময় সাপেক্ষ বিষয়। প্রয়োজনে নির্বাচন এলাকার সীমানা পুনর্নির্ধারণ, এনআইডি কার্ডের সার্ভারের নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের অধীনে আনা সহ 17টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। তাদের মতে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার জরুরি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটির নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। প্রত্যেকটি মানুষের বয়স কত, কোন দিন কত বয়স, এটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটারে আমাদের সার্ভার রয়েছে। সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই, তাহলে কিন্তু আমরা বাড়ি বাড়ি। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও কমিশনার না থাকায় অচল হয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ফলে দুর্নীতির প্রায় 20,000 অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দুদকের অনুসন্ধানকারীদের আশঙ্কা, এই সুযোগে অনিয়ম করে লোপাট করা হাজার কোটি টাকা লুকিয়ে ফেলেছেন দুর্নীতিবাজরা। শেখ হাসিনার পতনের পর আশা ছিল সারা দেশে দুর্নীতিবাজদের বাসাবাড়ি থেকে উদ্ধার হবে হাজার কোটি টাকা, কিন্তু 4 মাসের বেশি সময়ে 10 কোটি টাকার বেশি উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। 1 নভেম্বর পদত্যাগ করে দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া কমিশন 5 আগস্টের আগে পরে দুর্নীতির দমনে ইচ্ছুক ছিল না বলে অভিযোগ রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বড়জোর কিছু কিছু চুনোপুটিকে টানা হেচড়া করা ছাড়া কোনো প্রকার রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুর্নীতি দমন কমিশন, তার দৃষ্টান্ত খুবই বিরল। দুদক কর্মকর্তাদের দাবি, 1 মাসের বেশি সময়েও নতুন কমিশন গঠন না হওয়ায় আইনের ব্যত্যয় হয়েছে। পার পেয়ে গেছে অনেক দুর্নীতিবাজও, কেননা কমিশনের অনুমোদন ছাড়া দুদক কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিতে পারেন না। অভিভাবক হিসেবে তারা যে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রদান করে সেটা কমিশনের কর্মকর্তা কর্মচারীরা বাস্তবায়ন করে। যেহেতু এখন অভিভাবক শূন্য, তাই দুর্নীতি দমন কমিশনের উপর থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং প্রদান করা হচ্ছে না, তাই এ সমস্ত বিষয় বাস্তবায়নের কোনো ক্ষমতা কমিশন কর্মকর্তা কর্মচারীদের নাই। দ্রুত কমিশন গঠন করে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা নিতে না পারলে দুর্নীতির প্রবণতা দূর হবে না বলছেন কর্মকর্তারা।
রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মে জড়িত কর্মকর্তারা এখনও এনসিটিভিতে বহাল থাকায় শ্বেতপত্রে নেই দুর্নীতির পুরো চিত্র। প্রশিক্ষণ ও বই ছাপানো বাবদ কোটি কোটি টাকা লোপাট হলেও তা উল্লেখ নেই। কথা বলছেন শিক্ষা গবেষকরা। তাদের মতে অর্থনৈতিক সুবিধাভোগীদের সরানো না হলে এনসিটিভিতে স্বচ্ছতা আসবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণে ৩ বছরের খরচ ২৮ কোটি টাকা। তবে এর বাইরেও মাউশির প্রকল্প থেকে আরও ১২৫০ কোটি টাকা খরচের তথ্য দেয়া হয়নি। প্রশিক্ষণ বা কর্মশালার নামে ৫ তারকা হোটেল রিসোর্টে কত টাকা খরচ হয়েছে সেই চিত্রও নেই শ্বেতপত্রে। এনসিটিভির প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিক স্তরে গত ১৫ বছরে বই ছাপানোর জন্য ব্যয় হয়েছে ৮,৪২৯ কোটি টাকা, আর প্রাথমিকে ৩,২৩১ কোটি টাকা। অথচ বই ছাপানোর অনিয়ম নিয়ে প্রতি বছরই অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো তথ্য নেই শ্বেতপত্রে। শিক্ষা গবেষকরা বলছেন, গত ১৫ বছরে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তারা এখনও এনসিটিভিতে কর্মরত। ফলে অনিয়মের চিত্র প্রতিবেদনে উঠে আসেনি। সেই সঙ্গে গত ১৫ বছর প্রতিষ্ঠানটি ছিল এনজিও নির্ভর। এই কর্মশালাগুলো রীতিমতো টাকার জাস্ট অপচয়, একদম পিওর অপচয়। এই সময় হলো একদম মূল একটা সময়, একদম উপযুক্ত সময় আমি বলবো, যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে শিক্ষাক্রমটা দেশীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটের অনুযায়ী এখন তৈরি করতে পারবে। এনসিটিভির চেয়ারম্যান বলছেন, অনিয়মের বিষয়ে খাত ধরে ধরে কাজ চলছে, আগামীতে তা প্রকাশ করা হবে। আরও ভেঙে ভেঙে ব্রেকডাউন করে সেগুলোর খরচের আলাদা আলাদা হিসাব টেবিল আকারে সেগুলো আমাদের তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। তো এইটা আমরা আমাদের বইগুলি এবার জানুয়ারিতে বইগুলি দেওয়ার পরে আমরা সেইগুলি নিয়ে আবার কাজ শুরু করব। কর্মশালার নামে এখনো অর্থের অপচয় বন্ধ হয়নি বলে এনসিটিভির বিরুদ্ধে অভিযোগ শিক্ষা গবেষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ার মিরপুর ও দৌলতপুর উপজেলায় সরকারি চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। বন্ধ থাকা ২৩টি চাল কলের নামে দেওয়া হয়েছে বরাদ্দ, যা জানে না এসব মিলের মালিকরাও। সাধারণ মিলারদের অভিযোগ, খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে সিন্ডিকেটের মাধ্যমে দিনের পর দিন চলছে এমন অনিয়ম। এতে সরকারি চাল সংগ্রহে আগ্রহ হারাচ্ছেন প্রকৃত চাল কল মালিকরা। প্রায় ৫ বছর আগে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার মিরপুরের শেখ রাইস মিল। স্থাপনা ভেঙে এখন সেখানে চাষের প্রস্তুতি চলছে, অথচ এই মিলের নামে ১২ টন চাল সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে। মিরপুর ও দৌলতপুরে বন্ধ থাকা এমন ২৩টি চাল কলের নামে দেয়া হয়েছে বরাদ্দ। মিল মালিকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে চলছে অনিয়ম। লাইসেন্স আমরা চোখেও দেখি না। এখন কি অবস্থা? এখনো সেম, এখনো তাদের কাছেই আছে। আমাদের সই সাক্ষরও লাগে না, ওনারাই ওই বরাদ্দ নিয়ে আসে, ওনারাই দেয়। চাতাল দেখছেন, খোয়া টোয়া সব ইট টিট সব ভাঙেই ৬ মাস আছে এগুলো ভাঙা, ভাঙে আনি ইট বেশি দিচ্ছে, এখন আবাদে যাবে সব জমি। অনিয়ম চলতে থাকলে প্রকৃত মিলাররা চাল সংগ্রহে নিরুৎসাহিত হবে বলছেন মিল মালিকরা। করে না করলে আবার আগের যা তাই হবে, এতে মানুষ নিরুৎসাহী হয়ে পড়বে। বিশেষ করে যারা প্রকৃত মিলাররা তারাও একসময় নিরুৎসাহী হয়ে পড়বে। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, যাচাই বাছাই করে দেয়া হয়েছে বরাদ্দ, আর অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। আমার মিলারদেরকে আমি নিজেও বলেছি যে যদি আপনাদের মনে হয় যে আমার ইন্সপেক্টর আপনাদের মিলের কোনো উল্টাপাল্টা তথ্য দিয়েছে, সেক্ষেত্রে আপনি আমাকে না আমার ডিস্ট্রিবিউট স্যারকে লেখেন। প্রয়োজনে ডিস্ট্রিবিউট স্যার পুনরায় আবার জেলার থেকে কমিটি গঠন করে দেবে। ইমিডিয়েট এখনই অ্যাকশন হবে, যে এটা আমি এখনই তদন্ত করাবো, যে 3টা রাইস মিলের নাম বললেন, এবং এটা যদি সত্যি সত্যি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটা একদম আমাদের রেজুলেশনের মধ্যে এই শর্ত দিয়েই আমরা বরাদ্দ দিয়েছি। চলতি আমন মৌসুমে কুষ্টিয়ায় ৪৭ টাকা কেজি দরে ১৯,০০০ টন চাল কিনবে খাদ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা?
হ্যাঁ, আসলে এখনো পর্যন্ত ব্যবস্থা বলতে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষ থেকে। সেখানে কুষ্টিয়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে এই তদন্ত কমিটি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর প্রতিবেদনে যেমনটা বলছিলেন সেটা যদি একটু আমি বিস্তারিত বলি, সেটা হলো যে বিআর রাইস মিল, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই রাইস মিলটির নাম বিআর রাইস মিল। এই রাইস মিলটি কুষ্টিয়ার মিরপুরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এই মিলটি গত 2 বছর আগে এই মিলের যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এবং 2 বছর আগে কিন্তু পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ সংযোগ সেটাও বিচ্ছিন্ন করা হয়েছে এবং এখানকার যারা শ্রমিক ছিল তারা ভিন্ন কাজ করছে এবং এখানে যে মিলের যে চাতাল সেখানে নোংরা জমেছে, বয়লারগুলো একদমই ব্যবহারের অনুপযোগী। কিন্তু এই মিলটির নামেও দেওয়া হয়েছে 11.5 টনের বেশি বরাদ্দ, যেটি আসলে আমরা জেলা খাদ্য অফিস থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য মতে মিরপুরের যে 27টি রাইস মিল আছে তার ভিতরে একটি রাইস মিল এইটি। তো এইরকম কিন্তু আমরা দেখেছি যে অনেক রাইস মিল আছে যেগুলোর কোনো অস্তিত্ব নাই, দীর্ঘদিন ধরে বন্ধ এবং এমনকি যে এই যে বিআর রাইস মিল এর যে মালিক বজলুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে তার যে রাইস মিল সেই রাইস মিলে তিনি লাইসেন্সের নবায়ন পর্যন্ত করেনি, তারপরেও কিন্তু তার নামে বরাদ্দ হয়েছে এবং তিনি এই বরাদ্দর বিষয়ে কিছুই জানে না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা উপজেলা খাদ্য কর্মকর্তা যিনি ছিলেন তিনি কিন্তু বলেছেন যে না, তারা সঠিক নিয়ম মেনেই কিন্তু এই বরাদ্দ দিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে এই ক্ষেত্রে নিয়ম হলো প্রতি মৌসুমে একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। সেই কমিটি এই যে মিল সচল আছে কিনা এবং এই মিলগুলোতে চাল সংগ্রহ করার মতো তাদের অবস্থা আছে কিনা এইটা বিবেচনা করে কিন্তু তালিকা তৈরি হয় এবং এই তালিকা তৈরির পরেই কিন্তু সেটি জেলা খাদ্য অফিসে প্রেরণ করা হয় এবং জেলা খাদ্য অফিস থেকে কিন্তু এই বরাদ্দগুলো দেওয়া হয়। কিন্তু তারা যেটা বলছে যে তারা যাচাই বাছাই করেই এই তালিকা করেছে, কিন্তু আসলে বাস্তবে যেটা দেখালাম সেটাই কিন্তু আসলে পুরা বাস্তবতা। তো এইরকমই কিন্তু কুষ্টিয়া এবং দৌলতপুরের অধিকাংশ মিলেই এরকম হয়েছে। আমি কথা বলেছি কুষ্টিয়া চালকল মিল মালিকের সাধারণ সম্পাদকের সাথে, তিনিও বলেছেন যে আসলে কুষ্টিয়া, দৌলতপুর এবং মিরপুরের প্রায় 70% যে বরাদ্দ দিয়েছে তার ভিতরে 70% এরকম ভুয়া এবং মানে যার কোনো অস্তিত্ব নাই এই ধরনের মিল। তো আসলে এখন দেখাই যাক যে তারা তদন্তে কি রিপোর্ট বেরিয়ে আসে এবং তারা কি ব্যবস্থা নেয়। তো কুষ্টিয়া থেকে ছিল এই আমার কাছে চাল সংগ্রহ যে অনিয়ম সেটা নিয়ে সর্বশেষ সংবাদ। জি, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিলনুল্লাহ। কুষ্টিয়ায় দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশকে জুতাপেটা করায় 2 নারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের কোর্ট স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কোর্টের স্টেশন মসজিদের সামনের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল নাজমুল ইসলাম। এ সময় স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। ওই 2 নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সড়কে অতিরিক্ত যানজট থাকায় তাদের রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। কিন্তু 2 নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ কনস্টেবল। এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় 2 নারী জুতা দিয়ে ট্রাফিক পুলিশকে আঘাত করেন। অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 5 শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সোমবার এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহেদুজ্জামান। তিনি বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 95তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত 5 শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সোমবার অভিযুক্তদের চিঠি দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগের কয়েকদিনের মধ্যেই বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। 8 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের লিটার 175 টাকা আর খোলা সয়াবিনের দাম ঠিক করা হয়েছে 157 টাকা। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আর কোনো সংকট থাকবে না বলেও আশা তার। কয়েকদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম। সবচেয়ে বেশি সংকট বোতলজাত সয়াবিন তেলের। ক্রেতাদের অভিযোগ ছিল, রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে আরেক দফা দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে চায় কোম্পানিগুলো। বিরাট ধরনের চাপ পড়বে, এটা তেল ছাড়া চলতে পারবো না। তো
তো দাম হলে তো অসুবিধা হয়। যা বেতন পাই ওইটা দিয়ে চলা আমাদের খুব কষ্ট হয়ে যায়। এখন এই মুহূর্তে যদি সব জিনিসের দাম বাড়তি আরও যদি এটা বাড়ে, এখন তো তেল পাওয়া যায় না। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেন। খোলা ও বোতলজাত দুই ধরনের সয়াবিন তেলের দামই লিটার প্রতি 8 টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি ও বাজারে ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জোরালো হবে তদারকি। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা। উপদেষ্টা জানান অন্যান্য নিত্যপণ্যের দামও কিছুটা স্থিতিশীল হচ্ছে, তবে আলুর দাম চরম অস্থিরতা এখনও রয়েছে। নতুন আলু উঠলে 2-3 সপ্তাহের মধ্যে দাম কমবে বলে আশা তার। শীতকালীন শাকসবজি প্রাকৃতিক কারণে আমরা দেখছি যে আল্লাহর রহমতে দাম আস্তে আস্তে নেমে আসছে। আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি, আমরা ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি এবং কম দেখছি। আমরা চিনির বাজার তাৎপর্যপূর্ণভাবে কম দেখছি এবং আমরা আশা করি আরও কমবে সামনে। সোমবার থেকেই সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউমোনিয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বরিশালের হাসপাতালগুলোতে। গত বছরের চেয়ে শিশু মৃত্যু হয় হাড় ছাড় 6 গুণ বেশি। দিনে গড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন 381 জন নিউমোনিয়া আক্রান্ত রোগী। হাসপাতালে শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় হিমশিমে চিকিৎসকরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের ভিড়। প্রতিদিন গড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 381 জন নিউমোনিয়া আক্রান্ত শিশু, যাদের বেশিরভাগের বয়স 1 মাস থেকে 6 বছর। এবছর নিউমোনিয়া আক্রান্ত হয়েছে 11,457 জন শিশু, এর মধ্যে মারা গেছে 135 জন। গত বছর 7,266 জন শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় আর মারা যায় 22 জন। মানুষের অসচেতনতা, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেরাই যে যখন যা ওষুধ লাগে না সেই ওষুধগুলো প্রয়োগ করে আসে। ইভেন তারা সিভিয়ারিটিটাও বোঝে না যে কখন ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। জ্বর সর্দির সাথে বাড়ছে শিশুদের শ্বাসকষ্ট। শ্বাস করতে কষ্ট হচ্ছে, বুকে কফ জমে গেছে, খাবারও ওইরকম ভাবে খাইতে পারতেছে না, শুধু কান্নাকাটি করে। গরম রাত্রে ঠান্ডা, এই জন্য হঠাৎ করে বাবুর ঠান্ডা লাগছে, নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইসিইউ বেড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ঔষধ, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক এগুলো সবই আছে। এর পাশাপাশি আমাদের 5টা শিশু আইসিইউ বেড কাজ চলতেছে। ওইটা যদি শেষ হয় তাহলে আরও চিকিৎসা আরও দ্রুত এবং আরও ফলপ্রসূ হবে। রোগ প্রতিরোধ সহ শিশু মৃত্যুর হার শূন্যের কোঠায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা ব্যবস্থাকে সমুন্নত রাখা তথা মডার্নাইজ করা এবং মৃত্যুর হারটাকে 0 কোঠায় নেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা হয়, বরিশাল স্বাস্থ্য বিভাগ সব পন্থা অবলম্বন করেছে। বরিশাল বিভাগের 6 জেলায় 1 বছরে আরও 29,000 জন নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছেন 41 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, শিশু মৃত্যু হার বাড়ার কারণ কি এবং পরিস্থিতি কি আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে কিনা? জি দেখুন, শীত বাড়ার সাথে সাথে কিন্তু বরিশালের যে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে তার মধ্যে কিন্তু নিউমোনিয়া অন্যতম, এবং এই ঠান্ডাজনিত রোগের যে প্রকোপ, সেই প্রকোপটি কিন্তু শীত বাড়ার সাথে সাথে দেখা গেছে। এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে জেলা এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। এখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে সকাল থেকে, মানে অর্থাৎ সকাল 9টার পরে কিন্তু বহির্বিভাগে কিন্তু সাধারণ মানুষের ঢল নামে যারা রোগী রয়েছেন, এবং এর মধ্যে যারা বেশিরভাগই কিন্তু শহর এবং শহরের বাইরে ছাড়াও কিন্তু বিভিন্ন জেলার এবং উপজেলার রোগীরা কিন্তু এখানে আসছেন এবং তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং
যারা আসছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু তারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন এবং হাসপাতালের যে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় যে বেড রয়েছে অর্থাৎ শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডে কিন্তু প্রতিদিন গড়ে 300-র অধিক শিশু ভর্তি থাকছে এবং তারা কিন্তু প্রত্যেকেই আসলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। এর মধ্যে বেশিরভাগই কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত এবং এর পাশাপাশি যে হাসপাতালের যে অন্যান্য যে বেডগুলো রয়েছে এবং অর্থাৎ 0 থেকে একদম 40-50 বছরের যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে তাতে কিন্তু 48টি বেড রয়েছে, কিন্তু 48 বেডের বিপরীতে প্রায় 300-র অধিক রোগী ভর্তি থাকে, যার ফলে কিন্তু তাদেরকে বাড়তি একটি চাপ সামলাতে হচ্ছে এবং বহির্বিভাগেও কিন্তু গড়ে যে রোগী দেখতেন সেই রোগীর চেয়ে কিন্তু অধিক প্রায় 3-4 গুণ রোগী কিন্তু বেড়েছে এবং সেই রোগীর চাপ বাড়ার সংখ্যাও কিন্তু করছেন চিকিৎসকরা। এবং বিভাগের যে চিত্র সেই বিভাগের বরিশালের 6 জেলায় যেটি রয়েছে যে আসলে 6 জেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে বা জেলা হাসপাতালগুলো রয়েছে সেখানে উন্নত চিকিৎসা না পাওয়ার কারণেই কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা এবং চিকিৎসকরা যেটি বলছেন যে প্রাথমিকভাবে যখন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এই ধরনের যে আক্রান্ত হওয়ার পরে কিন্তু তারা স্থানীয়ভাবে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, যার ফলে কিন্তু এই রোগের সংখ্যা কিন্তু আরো বাড়ছে এবং মানুষকে সচেতন না হলে কিন্তু আসলে এই রোগ এবং রোগের যে মৃত্যুর যে কারণ সেই মৃত্যুর কারণ কিন্তু ঠেকানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু মানুষকে সচেতন হতে হবে এবং অবশ্যই শিশুদের ক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন তাদেরকে গরম কাপড় পরানো এবং অতিরিক্ত যাতে কোনো শিশু ঘাম না হয় সেদিকে কিন্তু আসলে মায়েদের রক্ষা করার জন্য মায়েদেরকে আসলে এই বিষয়টি নজরে রাখার জন্য তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। জি, নিউমোনিয়া ও শিশু মৃত্যুর হার নিয়ে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী আলামিন। মেহেরপুরের 9টি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। প্রায় 1 যুগ আগে পরিত্যক্ত হলেও ভবন সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে গাংনী সাব রেজিস্ট্রার অফিসও বেহাল, বিকল্প না থাকায় বছরের পর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম। গাংনী উপজেলা বেতবাড়িয়া মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়টি 1930 সালে স্থাপিত। ভবনটির দেয়ালে ফাটল, ছাদের পলেস্তরা খসে বেরিয়ে গেছে রড। প্রায় 10 বছর আগে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে পাঠদান। একই অবস্থা বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, হোগলবাড়িয়া হাজী ভরসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সহ সরকারি 9টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের। আমাদের বিদ্যালয়ের ভবনটি 10-12 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন বিল্ডিং না পাওয়াতে আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে। যে রুমে আমরা ক্লাস করি রুমগুলো জরাজীর্ণ এবং ছাদ ভেঙে ভেঙে পড়ছে। এই রুমের ভিতরে আমরা ক্লাস নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় সকলেই থাকি, কখনো ছাত্রদের বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়। বরাদ্দ সাপেক্ষে এসব ভবন সংস্কার বা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে জানান শিক্ষা কর্মকর্তা। এই ভবনগুলোতে ক্লাসের অনেকটাই অনুপযোগী হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যত দ্রুত সম্ভব এই ভবনগুলো মেরামত বা সংস্কার হোক অথবা নতুন ভবনের ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করছি। এদিকে গাংনী সাব রেজিস্ট্রার অফিসের দশাও বেহাল। ছাদের বিমে ফাটল দীর্ঘদিন ধরে, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় কাগজ। আমাদের বিল্ডিং ফাটা, চুন খসে পড়ছে, বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে, আমাদের দলিলপত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বালাম, মূল্যবান বালাম, বই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গত বছর গাংনী সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবনের কাজ শুরু হলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে থমকে আছে প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের শহরগুলোতে ভরাট হয়ে যাচ্ছে পুকুর, জলাশয়। পুকুর ভরাটের কারণে আগুন নেভাতে পানির সংকটে পড়ছে ফায়ার সার্ভিস। একই কারণে নষ্ট হয়ে যাচ্ছে জীববৈচিত্র্য এবং পরিবেশ। তবে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা পরিবেশ অধিদপ্তর। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ চেয়ারম্যান বাড়ির ব্যক্তিগত পুকুরটি ভরাটের চেষ্টা করছে চেয়ারম্যান বাড়িরই এক আত্মীয়। এছাড়া হাজীগঞ্জ ও টোরাগড় এলাকায় জেলা পরিষদের 2টি পুকুর ভরাট করে মার্কেট ও বাড়ি করার প্রস্তুতি নিচ্ছে প্রভাবশালীরা। মৎস্য চাষ ও মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি পুকুর ভরাট বন্ধে মানববন্ধন সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছে স্থানীয়রা। চাপকল নাই, সাপ্লাইয়ের জলও নাই, কোনো কিনার দিয়ে সুবিধা নাই, এজন্য আমাদের পুকুর দরকার। আমরা মূলত যাচ্ছি পুকুরগুলো যেন ভরাট না হয়। ভরাট হলে পরিবেশ বিপর্যয় তো হবে
আর পারিবারিক বিপর্যয় ঘটবে। জেলা শহরগুলোতে পুকুর জলাশয় ভরাটের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পানি সরবরাহের জলাশয় খুঁজতে বেগ পেতে হয় সেবা সংস্থাটিকে। পুকুর কিংবা জলাশয় ভরাট করা হলে আগুন নির্বাপন করতে সমস্যা হয়। যদি একটা পুকুর ভরাট করা হয় তাহলে কিন্তু আমরা আরেকটু দূরে গিয়ে একটা পুকুর বা জলাশয় খোঁজা লাগে, ততক্ষণে কিন্তু আগুন বেড়ে যায়, তখন অনেক ক্ষতি হয়। তবে আইনি প্রক্রিয়ায় জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা শ্রেণী পরিবর্তনের সুযোগ নেই বলে জানায় জেলা পরিবেশ অধিদপ্তর। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পুকুর ভরাট অথবা জলাশয় ভরাটের কোনো অভিযোগ পরিবেশ অধিদপ্তর পাওয়া মাত্রই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ইতিমধ্যে আমরা কয়েকটি অভিযোগ পেয়েছি, তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। চাঁদপুরের ৮ উপজেলায় প্রায় ৬০,০০০ পুকুর জলাশয় থাকলেও বর্তমানে এই সংখ্যা অর্ধেকে চলে এসেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।